আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠান দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন আজকের ভাবনা দীর্ঘ 4 বছর অতিক্রান্ত হয়ে তার নিজস্ব ছন্দে গতিতে এগিয়ে চলেছে। পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মননকে আরও ঋদ্ধ করার জন্য আজকের ভাবনার অবশ্যই একটা গুরুত্ব রয়েছে। এটা পর্দার ওপারে যারা আছেন তারা অস্বীকার করেন এবং প্রতিনিয়ত আমরা সেই চেষ্টাই করি সুস্থ সংস্কৃতির প্রচার প্রসার এবং যোগ্য ব্যক্তিত্বদের জায়গায় তুলে ধরা, এবং আজকের ভাবনা সেই কাজটাই নিখুঁতভাবে করে যাওয়ার চেষ্টা করে। আর বিভিন্ন দিন বিভিন্ন বিষয় হয়, আপনারা জানেন। আজকের বিষয় কবিতা। কবিতা বলতে আজ কিন্তু কবিতা আবৃত্তি নয়। আপনারা যে বিষয়টা আমি বরাবরই বলে থাকি, কবি ছাড়া জয় বৃথা। কবিরাই এই সমাজ জীবনের একটা বিশেষ সম্পদ। তো আমাদের মধ্যে আজকে এই প্রজন্মের একজন উল্লেখযোগ্য কবি উপস্থিত আছেন আমার বাঁ দিকে, কবি অলিপা বসু। নমস্কার। অলিপা বসু দীর্ঘদিন ধরেই কবিতা লিখছেন, পাশাপাশি শিক্ষকতার সঙ্গে যুক্ত। কাজেই বুঝতেই পারছেন শিক্ষা সংস্কৃতি দুটোর মেলবন্ধন। যদিও রবীন্দ্রনাথ বলতেন কোমল হীরের টুকরোকে বলে বিদ্যে, তার থেকে যে জ্যোতি ঠিকরে বেরোয় সেটাই কালচার। তো সেক্ষেত্রে রবীন্দ্রনাথ অবশ্যই কালচারের প্রতি একটু পক্ষপাতিত্ব করেছেনই। আর আমরা পরাবিদ্যা অপরাবিদ্যা যেগুলো জানি, সেখানে অপরাবিদ্যার উপরই একটু গুরুত্ব আরোপ করে থাকি। তা খুব স্বাভাবিকভাবেই সংস্কৃতি ছাড়া একটা জাতি কখনো সঠিক জায়গায় পৌঁছতে পারে না। অলিপা দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন, কবিতার সঙ্গে ওঠা বসা, কবিতাকে অন্তর থেকে ভালোবাসেন এবং ইতিমধ্যে জীবন সৈকতে বলে একটি বইও তার বেরিয়েছে। আমরা প্রথম কবিতায় চলে আসি। অলিপা আজকে কি কবিতা শোনাবে আমরা শুনি। আমার প্রথম নিবেদন মালঞ্চ পাঠ করছি। লতানো গাছের মতো বড় জড়িয়ে জড়িয়ে থাকি তোমাকে। আমি যে অবলম্বন প্রিয় তা তোমার অজানা নয়, আমারও বলার নয়। তোমার চোখে চোখ রেখে নীল আকাশ থেকে বন্ধুর পথ বেয়ে স্বপ্ন সাজালাম। দমকা ঝড় বৃষ্টিতে যা পাওয়া গেল তা কম কিছু নয়। এখন আমার এই সাপে কাটা শরীর নিয়ে কত কাল যে ঘুমাইনি তা কারোর জানার কথা নয়। তবুও পরোপকারীর বাস যে, কোনো কথাই গোপন থাকে না। সময়ের বিন্দু বিন্দু দিয়ে টপ টপ রক্তক্ষরণের মতো চোখ জুড়িয়ে যায় ঘুমে। মোহভঙ্গে তলিয়ে যাচ্ছি ঘুমের দেশে। লতানো দেহে লুটিয়েছি মাটিতে, সেখানে অবলম্বন পেয়েছে বাহারি লতা তার রূপের গুমরে। প্রথম কবিতা শুনলেন। কবিতার নিজস্ব মৌলিকত্ব নিয়ে কবিতাটি লিখেছেন। লতানো গাছ, এখানে ভালো উপমা ব্যবহারও করেছেন। এবং কথা হলো যে তারপরে ভেতরে যে লতানো গাছ যে আশ্বাস চায়, সে আশ্বাস সত্যি সত্যি কতটা পাওয়া গেল কি গেল না, সেটা কবি কবিতার মধ্য দিয়েই বুঝিয়েছেন। না, আমি এ বিষয়ে আর কিছু বলতে চাই না। অবশ্যই কবির লেখনীকে ধন্যবাদ জানাচ্ছি। পরের কবিতায় আসছি। এই কবিতাটা লিখেছিলাম শঙ্খ ঘোষ, কবি শঙ্খ ঘোষ মারা যাওয়ার পর। কবিতাটা পাঠ করছি। তুমি সব সময়ের বন্ধু তো, হারার ভয়ে মাঠ ছাড়লে মাথা উঁচু করে ফিরতে পারতে। শুধু খেলা বলেই কি
তোমাকে কেউ মাঠ ছাড়তে বাধা দিল না। মৃত্যু অনিবার্য, কথাটা কি ঠিক? লড়াই যখন মানুষের সাথে, আর হার জিত তো খেলার অঙ্গ। মৃত্যুকেও যে অপেক্ষা করতে হয় শেষ দানে জেতার জন্য। ছোটখাটো হার হয় ডাক্তার নার্স মানুষের ইচ্ছের কাছে। জীবন অমর নয়, তবুও সময় আশ্চর্য রূপকথার গল্প বলে। যাদের নামে মৃত্যুর স্টিকার, তারা জানে পিছু হটা যাবে না। মৃত্যুকে হারানোর কঠিন সংকল্প তাদের। তারা বলবে, মৃত্যু তুমি ধৈর্যের পরীক্ষা দাও, আমাদের তৈরি হতে দেখো। আমরা নির্ভীক হতে শিখি, আপনজনকে দৃঢ় কণ্ঠে বলতে পারবো, আমরা খেলায় হারিনি, সে আমাদের সবসময়ের বন্ধু যে। বাহ, শঙ্খ ঘোষকে নিয়ে সুন্দর কবিতা এবং বেশ একটা নির্বিবাদী যে মনোভাব, কিন্তু তার মধ্য দিয়েও সঠিক জীবনকে, জীবন দর্শনকে তুলে ধরা, এটা অবশ্যই আমাদের আশা জাগায়। এবং এই কবি অলিপার ভবিষ্যৎ যে আরো সম্ভাবনাময়, এটা যারা কবিতা সম্পর্কে কিছু বোঝেন, কবিতা নিয়ে যারা নাড়াচাড়া করেন, তারা অবশ্যই বুঝতে পারছেন। আমরা পরের কবিতায় চলে আসি। একটু প্রেমের কবিতা। সর্পিল। রার মাটির তরু দলে রাত্রি গভীর হয়েছে, শালবন আর পিয়াল শাখে পলাশ আগুন ঝরিয়েছে। সাঁওতাল এক মেয়ের দল করম তালে মহুল নেশায় কটিতে মুগ্ধ করেছে। ওই মরদটা ধামসা কাঁদে ফুল কুড়ানোর ভানে, একটা ফুল গেথে দিল ওই মেয়েটার চুলে। নিমিল চোখে শিরিরিনি আবেশ গতর যখন ফুলেছে, ওই মেয়েটির টিপের শিখায় চাঁদটির দুলেছে। তটিনী পাহাড় বেয়ে সোদামাটি ছুঁয়ে ছুঁয়ে সর্পিল পথের বাঁকে লোনা জল চিবুকে মেখে, পূবের দিকে পাহাড় কোণে বাদা ভূমির মেঘের দলে পশ্চিমা ওই বাতাস যখন এলো, কি ভীষণ কেতন কেঁপেছে, শিষ্ণ কামে আগুন ছড়ালো। রতি লগন এলে ভিজে যাও ঝর্ণা জলে, ক্লান্ত তৃপ্ত নেশায় থেকে যাও চাঁদের আলোয়। বঙ্কিমচন্দ্র বলতেন, প্রণয় কর্কশকে মধুর করে, অসৎকে সৎ করে, অপুণ্যকে পুণ্যবান করে, অন্ধকারকে আলোকময় করে। আসলে এই প্রণয় বা প্রেম এর দৃষ্টিভঙ্গি যারা কবি সাহিত্যিক তারা বিভিন্নভাবে দেখার চেষ্টা করেছেন। এখন বিভিন্ন পরিবেশে প্রেম বিভিন্ন রূপ পায়। আজকে হয়তো এমন একটি জায়গায় কবি এই প্রেমের কবিতাটি যে জায়গাকে কেন্দ্র করে বা যে ধরনের মানুষদের সম্প্রদায়কে কেন্দ্র করেই যে প্রেমের বার্তাটা এসছে, অবশ্যই মন্দ নয়। আর প্রেম তো প্রেমই, কিন্তু ক্ষেত্র বিশেষে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আকার নেয়। এবার কে কিভাবে নেবে সেটা কবির লেখনী কবি লিখবেন, এবং যারা পড়বেন, যারা পাঠক, তাদের কাছে কিভাবে ধরা দেবে সেটা অবশ্যই তাদের বিচার্য। তবে প্রেমের ক্ষেত্রে তো অনেক আঁকাবাঁকা গলিপথ থেকেই থাকে, তো সেখানে বিভিন্নভাবে প্রেমের বিভিন্ন দিক, সব দিকই দেখার আছে। অনেক সময় মনোগত দিক উঠে আসে, অনেক সময় দেহগত দিক প্রাধান্য পায়। সুতরাং এগুলো কবিদের ব্যাপার। কবিদের ব্যাপারে আমি খুব মাথা গলাই না, আপনারা জানেন। তারা তাদের নিজস্বতা দিয়ে, মৌলিকত্ব দিয়ে কবিতা বলেন। পরের কবিতায় আসি। চামড়াটা। তোমাকে কি অন্ধকারে দেখেছিলাম? না তো, অন্ধকারই যদি হয় তবে দেখলাম কি করে? না না, ভুল বলছো।
তোমাকে আলোতেই দেখেছিলাম। তোমার মুখ, চোখ, বুকে এমন আলো জ্বলছিল যে তোমার হার্টবিটের কথাগুলো পড়তে পেরেছিলাম। তুমি তোমার হাত ধরতে বলেছিলে, এখন বলছো অন্যের হাত ধরতে। আমার এখন নিজের হাতের হদিশ নেই, যার তার হাত ধরা যায় কি? যন্ত্রণার মধ্যেও বেঁচে থেকেছিলাম, তোমাকে দেখার স্মৃতি অনুভব করতাম। এখন আমি বুঝতে পারি না হাওয়ার চলাচল, চামড়ায় টান ধরে। তুমি ফুল, পাহাড়, পাখির গন্ধ কি দিয়েছিলে আমায়? একটু মনে পড়ে, নাক, মুখ, বুকে ভুরভুর করতো সেই সোহাগ। এখন আর বুঝি না কোন দিকের বাতাস কোন দিকে যায়। নিঃশ্বাস চলে না, আমার ভাড়ার শূন্য, শুধু আছে গায়ের চামড়াটা। ভালো। এই কবিতার মধ্যেও আমরা একটু নতুনত্বের স্বাদ তো পেলামই, তবে শেষ কথা এলো কি, রয়েছে শুধু গায়ের চামড়াটা। এখন আপনারা কিভাবে নেবেন আপনাদের বিচার্য। আমরা আজকে সকাল থেকেই আমাদের আজকের ভাবনা অনুষ্ঠানে অলিপা বসুর কণ্ঠে স্বরচিত কবিতা শুনছি, এবং বিশেষ করে তার জীবন সৈকতে যে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তা থেকেই বেশিরভাগ কবিতা আজ তিনি পড়ছেন। তবে কবিকে এক্ষেত্রে একটু প্রশ্ন রাখা যেতেই পারে যে জীবন সৈকতে হঠাৎ নামকরণ কেন? আমাদের জীবনের ঘাত প্রতিঘাত, বিশেষ করে আমাদের মেয়েদের জীবনের যে একটা সংগ্রাম থাকে, সব জায়গায় একটা লড়াই, মানে অদৃশ্য একটা লড়াই চলে, সেই লড়াই থেকেই আমার এই জীবন সৈকতে নামকরণ। আর আমি যেটা মনে করি, আমি আমার এই পার্থিব জগৎ, আমি মনে করি এই পার্থিব জগতে আমরা কিছুদিনের অতিথি মাত্র। আমাদের কাজ ফুরিয়ে যাবে, আমরা চলে যাব অনন্তে। এবং এটাই মনে করি আমি যে আমাদের এই শরীরটা একটা খোলস মাত্র, যে ধরনের আমরা যখন আমাদের পোশাক বা জামা যখন নষ্ট হয়ে যায় আমরা ফেলে দিই, তেমনি আমাদের শরীরটা পুড়ে যাবে। তো আমার এই আত্মা একটা আলো, এই আলোটা আমি চাই পরমাত্মায় বিলিয়ে যেতে। কারণ আমি চাই না, অনেক কবিতায় আমি ছোটবেলায় পড়েছি, আবার আসবো ফিরে তোমার প্রেমিকা হয়ে, তোমার বান্ধবী হয়ে, তোমার ছেলে হয়ে, মেয়ে হয়ে, ভাই হয়ে, যাই হোক কিছু একটা হয়ে। কিন্তু আমি চাই না আবার এই পৃথিবীতে এসে ক্ষতবিক্ষত হতে। আমি চাই আমার রিলিজ। ধন্যবাদ কবিকে। কবির জীবন দর্শন যে ধরনের কথা কবি বললেন সেটা অবশ্যই অনুভবযোগ্য। কারণ সবচেয়ে আমরা তো মানে তার দর্শন, জীবন দর্শন অবশ্যই এই যে এই বয়সে, এখন তো আমি প্রথমেই বলেছি এই প্রজন্মের একজন উল্লেখযোগ্য কবি। অর্থাৎ যে কথাটা আরো অনেক বয়স হলে হয়তো বা শোনা যায়, সেটা যে এই বয়সে কবি ভাবতে শিখেছেন, সেখানে কবির অন্তরের কি বার্তা বা কি কথা সে নিয়ে আমরা নাড়াচাড়া করতে চাইছি না। কিন্তু প্রশ্নটা হলো যে কবি অলিপা বসু খুব সত্যি কথাই বলেছেন, এটা খুব মানে গ্রহণযোগ্য কথা, যে আমরা রবীন্দ্রনাথ নিজেই বলেছিলেন যে রক্তকরবী কবিতাতে উলঙ্গের কোনো, রক্তকরবী নাটকে উলঙ্গের কোনো পরিচয় নেই, বানিয়ে তোলা কাপড়ে আমরা কেউ রাজা কেউ ফকির। সুতরাং আমরা তো সত্যি কথা বলতে পৃথিবীতে দুদিনের জন্য এসেছি, কিন্তু এই যে সার সত্যটা কবি এখনই বুঝেছেন, এটা অবশ্যই প্রত্যাশা জায়গায় যদি সকলেই এইভাবে ভাবতে শেখেন, তাহলে বোধহয় সমাজ বা জীবনটা আরো অন্যরকম হয়। এই বাস্তব সত্যটা অনেকে মানতে চান না। কারণ জীবনানন্দ দাশ যখন 8 বছর আগের একদিন কবিতায় লেখেন, তবুও তো পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তে ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায়। সুতরাং বুঝতেই পারছেন, মানুষ মরতে মরতে, ধুঁকতে ধুঁকতে তখনও সে চাইছে আমি আরেকটা দিন বাঁচি। এই যে বাঁচার অদম্য আদিম আকাঙ্ক্ষা, শুধু বাঁচতে চাই বাঁচতে চাই, এর বাইরে যে কবির দৃষ্টিভঙ্গি অবশ্যই
অন্তত আমি ব্যক্তিগতভাবে এটার প্রশংসা না করে পারলাম না। এবং এই দৃষ্টিভঙ্গির এই স্বচ্ছতা এবং জীবন সম্পর্কে এই যে গভীর যে দর্শন, তবে হ্যাঁ একটা কথা কবি বলেছেন, হয়তো ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ হয়েছে কিনা জানি না, আমি কিন্তু হাজার যা পাই বারে বারে এই পৃথিবীতে ফিরে আসতে চাই। হ্যাঁ, সে আমি জীবনানন্দের মতোই বলতে চাই, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। সুতরাং কবি আসতে চাননি, তিনি প্রকৃতিতে আসতে চেয়েছেন, প্রকৃতিতে আসতে চেয়েছেন, কিন্তু ওই প্রকৃতিতেই আসি আর যাই আসা হোক, আসার একটা ইচ্ছা আছে। অর্থাৎ অলিপা যেটা বলতে চাইছে, হ্যাঁ হতবিক্ষত হই, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু অলিপা যেখানে বলতে চাইছে একেবারে পরমাত্মায় বিলীন হয়ে যাওয়া, এই জীবনে আমি মোক্ষ পাবো। আচ্ছা, এই ধরনের চিন্তা ভাবনা, আধ্যাত্মিক চিন্তা বলতে পারি এটাকে, মানে একটা খুব দর্শন, মানে একটা আধ্যাত্মিক দর্শন, জীবনবোধ কোন জায়গায় গেলে যে আমি আর নতুন করে পৃথিবীতে আসতে চাই না। পথটা খুব কঠিন, মায়া ত্যাগ করতে হবে, অর্থ ত্যাগ করতে হবে, কামনা ত্যাগ করতে হবে না, তবুও এই যে বাণী, এটাই আস্তে আস্তে আরো সেইভাবেই নিশ্চয়ই এগোবে বা এই চিন্তা কজন করতে পারে। যাক, আমরা কবিতায় আসি। এরকমই একটা লেখা, প্রবোজ্জা। তো প্রবোজ্জা বলতে আমি বোঝাতে চেয়েছি চূড়ান্ত পজিটিভিটি, আর উপনিষদ, অখণ্ড উপনিষদ হিসাবে আত্মোৎসর্গ, মানে দুধ সাদা নিহারিকা পথে আমি অনন্তে মিলিয়ে যাব। তো শুরু করছি। আমি যে প্রবোজ্জা, এখানে একা দাঁড়িয়ে শান্ত হলুদ চৈত্রের অবেলায়, সাঁকোজে আগুনে জ্বলছে, আমি কি হব নদী পার? শরীর জুড়াতে নদীতে দিয়েছি ঝাঁপ, নিয়তির ফলায় অসহ্য যন্ত্রণা। আমি যে কৌশলের সাঁতার জানি না, কথার গায়ে শব্দ কঠিন হয়ে ওঠে। মঞ্চের আলোয় সবাই মুখোশ পড়েছিল, অন্ধকার হতেই বেরিয়ে এসেছে আসল মুখ নিরাপদে। খরস্রোতা নদী আমাকে ছিঁড়তে চায়, এ পথ কালো, ও পথে গভীর রাত। কোন পথে যাব আমি, শুধু হাবুডুবু খাওয়া। কোথায় আমার প্রবাস, কোনো মাটি নেই। মিত্র, মা, এর মধ্যেও কোনো ভেদাভেদ নেই, কেবলই অস্তিত্ব রক্ষার লড়াই। এসবের আমি কি জানি, তবে ভেতরে একজন আছে, সে দেখে চলে ঝোড়ো হাওয়ায়, আগুনের হলকায় তোমাদের আলোর পৃথিবী কিভাবে ত্রুটিহীন হয়ে ওঠে। চাঁদের টানে ফুলে ওঠে সাগরের জলতল, অমাবস্যার চক্রান্তে ধেয়ে চলে মেঘদল। বিন্দু বিন্দু জলকণা সহমত হয়ে তৈরি করে বজ্রগর্ভ মেঘ। জঙ্গল মরুতে বিদ্যুৎ রেখা দেখা দেয় মহানগরীর আনাচ কানাচ। হয়তো ধান, গম, যব, শস্য দানার গ্রাম গ্রামান্তরে। এসবের আমি কি জানি, কিছুই বুঝি না আমি, তবে ভেতরে একজন আছে, অপেক্ষার অদৃশ্য কৌশল। ভাঙা সাঁকো পেরিয়ে দেখি তোমার উর্বর ক্ষেত, ঘুমের মধ্যে বৃষ্টি আসে, মায়া, প্রেম, শ্রম জড়ানো কথারা আমাকে জাগায়, ছড়িয়ে পড়ে এলোমেলো। সঞ্জীবনী ফুলের সতেজ আভাসে এগিয়ে চলি রক্ত নদী পার হয়ে নীল অতলান্তে। আমার প্রবাস, আমি যে প্রবজ্জা। বাহ, তবে এই কবিতায় কবি কিন্তু কৌশলে কিছু কথা তুলে ধরেছেন, শুনিয়ে দিয়েছেন সমাজকে। কারণ এই যে কৌশলের সাঁতার তো আমি জানি না, অর্থাৎ সাঁতার জানি, সাঁতার তো সবাই কাটে, কিন্তু কৌশলী সাঁতার তো বুঝতেই পারছেন আজকে সমাজ জীবনে, সংস্কৃতি জীবনে কৌশলী খেলা তো চলেই। কারণ যোগ্যতাহীন ব্যক্তিরা তো একটু কৌশলী সাঁতারের দিকেই তাদের অবলম্বন, সঠিক সাঁতার কাটলে তাদের পক্ষে অন্তত মুশকিল আছে। তো যাই হোক, আরেকটা জায়গায় মঞ্চে সবাই মুখোশ, অর্থাৎ এই যে মুখ আর মুখোশের পার্থক্য কবি ইতিমধ্যেই ধরে ফেলেছেন এবং তার লেখনীর মধ্য দিয়ে বেরিয়ে আসছে এই রূঢ় সত্যটা, যে এইভাবে মানে কবিতার জগতে ধরে ফেলা, এটা যেমন তুলে ধরেছেন। আর খরস্রোতা নদী ছিঁড়তে চাইছে প্রতি মুহূর্তে,
কি শিখতে চাইছে তা কবি জানেন, আমি আর আপনারা যারা বোধ সম্পন্ন মানুষ, কারণ আজকের ভাবনা চ্যানেল ভিশনে আয়োজিত আজকের ভাবনা আমি প্রথমে আপনারা সবসময়ই বলি, আপনারা জানেন পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মানচিত্র একটা নতুনত্ব, একটা নতুন ভাবনা, এটা ছেলে খেলা করার মঞ্চ নয়। কাজে এইখান থেকে যে কথাটা আমরা বলার চেষ্টা করি যে অবশ্যই খরস্রোতা নদী ছিঁড়তে চায়, কে কিভাবে ধরবেন তার তার ব্যাপার। রামকৃষ্ণদেব বলতেন যার যেমন ভাব তার তেমন লাভ। সুতরাং আপনারা বুঝে নিন আর কোন দিকে যাব, অর্থাৎ কবিও যত কোথায় যেন একটা উভয় সংকটে পড়েছেন, একটা অস্তিত্বের লড়াই নিয়েও। যাকে ঠিক আছে, আমরা পরের কবিতায় আসি। এবার একটু অন্যরকম কবিতা, লজ্জাহরণ। এই বিস্তৃত কপাল জুড়ে সিঁদুর কি হবে, যন্ত্রণাগুলোকে সযত্নে এঁকেছি প্রতিদিনের লিপলাইনারের দাগে, গভীর চুম্বনের লিপস্টিকে লেগে আছে যাযাবর জীবনের অজস্র উষ্ণ প্রস্রবণ। রক্তকরবী বিষাক্ত যামিনী আমি হলেও কি হবে শরীরের কামড়ে থাপড়ে ছাপড়ে। এটুকুই তো চাওয়া, একটু বিশ্বাস, কমপক্ষে কিঞ্চিত মলয় বাতাস। একটু হাঁটতে শিখেছি, এ দায় শুধু আমার নয় তোমারও। জানো তো ডিকশনারি ভুলে ভরা, নিঃশর্ত নিঃস্বার্থ মানে খুঁজি না আর। এই দুটি শব্দ যে কি ভীষণ জীবন যুদ্ধে জয়ী হতে শিখিয়েছে। সবই গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক অ্যান্ড গিভ অ্যান্ড টেক। বাস্তব কথা, কারণ স্বামী বিবেকানন্দের মতো এই মুহূর্তে স্বামী বিবেকানন্দ তো রাজনীতির ময়দানে একটা চর্চিত বিষয়। তো সেখানে স্বামী বিবেকানন্দ সখার প্রতি কবিতাতেও বলেছিলেন, স্বার্থ স্বার্থ সদাই রব, হেথা কোথা শান্তির আকার, সাক্ষাৎ নরক স্বর্গময়, কেবা পারে ছাড়িতে সংসার, কর্মপাশ গলে বাধা যার, কৃতদাস বল কোথা যায়। সুতরাং আমরা তো কৃতদাসের জীবনযাপন করি। তো সেখানে কবি যেভাবেই যেটা লিখুন না কেন, নিঃস্বার্থ খুঁজে পাওয়া সত্যিই মুশকিল, কারণ একেবারে নিঃস্বার্থ বলে কোনো কথা বোধহয় হয়ও না। হ্যাঁ, তবুও এরই মধ্যে মানিয়ে গুছিয়ে কোথাও একটা স্বার্থের, অর্থাৎ স্বার্থটা যদি মানে আছে কিন্তু নেই, অর্থাৎ মানে কি বলবো, একেবারে চূড়ান্ত স্বার্থপরতার জায়গা থেকে যদি 10% স্বার্থপর হলো, 90% নিঃস্বার্থ হলো, সেটা অবশ্য পাওয়া যায়, একেবারে সেটা উড়িয়ে দেওয়া যাবে না। তবে 100% নিঃস্বার্থ মানুষ, অন্তত আমার সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয়েছে এটা পাওয়া যায় না। কবি সেই সারসত্যটা বুঝেছেন। যাই হোক, আর গিভ অ্যান্ড টেক কথাটা বলেছেন, আর সত্যি তো একটা গিভ অ্যান্ড টেকের খেলা তো সর্বত্রই চলছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আমি একজনকে মজা করে কথাটা বলি, কোনো একজন তবলিয়া, ওকে আমি ফোন করে বলি যে দেখো তুমি এই কাজটা যদি করো তাহলে এইটা পাবে। তুমি রবীন্দ্রনাথের ওই লাইনটা মনে রাখো, যদিও তিনি অন্যভাবে বলেছেন রবীন্দ্রনাথ, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে। তো আমার সেই ভাই বলুন বন্ধু বলুন তবলিয়া, ও আমাকে বলে তাপসদা আপনি না এই কথাটা খুব একেবারে সঠিক বলেন, দিবে আর নিবে মিলাবে মিলিবে। তো সুতরাং এই যে বিষয়টা সাংস্কৃতিক জগতে থাকতে থাকতে অলিপা সহজেই অনুধাবন করেছে, এটা অবশ্যই তার কৃতিত্ব, তার অন্তত ধী শক্তি, তার মেধা তাকে চিনতে শিখিয়েছে। আর সত্যি কথা বলতে গেলে কবিদের তো মনোবিদ হতেই হবে। আচ্ছা, আমরা পরের কবিতায় আসি। হ্যাঁ, এখানে আপনি যখন স্বামী বিবেকানন্দের কথা বললেন, তাকে স্মরণ করে একটা পড়ছি, মার্গ। গোপনে বড় ভালো লাগে তোমাকে সাজাতে, সঙ্গোপনে পঞ্চগুণের সমাহারে স্বগতোক্তি করি। তুমি পার্থিব ক্ষৌণী ক্ষিতি, বিশেষণে বিশেষণে বৃতি তুমি, গড়ে তুলি নিঃসঙ্গ নিজস্ব বিবাগী জগৎ। পাওনা ত্যাগের জয়ে নিবৃত্ত থেকে রাজমুকুট ফেলে মেখেছি পথের ধুলো। মৃত্যুর আগে আবারও জন্ম চাই, পড়ন্ত বিকেলে একান্তে বাতাস বয়ে চলে। নিভৃতে আলো আধারি খেলায় সন্ধ্যা তারা জুই কামিনী
আলাপনে মুখর ব্যস্ত বিকেলের সাথে। নির্ঝর গর্জনে হুঁশ থাকে না, ঝরে যায় আরেক ক্ষয়িষ্ণু অর্বাচীন সংগ্রামী দিন। এক বুক নিঃস্বতায় সকল পাওয়া ত্যক্ত, এক ঘর নির্জনতায়। প্রত্যাশী গাছ আর বয়ে যা নদীর ধারায়, আমার দরজায় দাঁড়ানো খোলা আকাশ। দেখি ভালোবাসার কান্নায় ভূমিষ্ঠ হওয়া আধারের আলো দিয়ে সন্ন্যাসী বেশে স্রষ্টা হেঁটে যায়। বাহ, তো সন্ন্যাসী বেশে স্রষ্টা হেঁটে যায় এবং বিভাগী জগৎ কবির পছন্দের। সুতরাং এ তো আগেও কবি সম্পর্কে কথা উঠে এসছে। তা আমরা যদি অলিপাকে এই মুহূর্তে কিছু প্রশ্ন করি যে শিক্ষা জগতে থেকে এবং সংস্কৃতি জগতে থেকে কোন দিকটা বেশি মনকে টানে? আমি সবখানেই আমি আছি, আমি ক্লাসে পড়াচ্ছি, সংস্কৃত জগতে বিভিন্ন আলোচনায় আছি, কিন্তু কোথায় যেন আমার মনে হয় আমার একা থাকতে বড্ড ভালো লাগে। আমি একা নিজের মতো থাকতে, আমি আছি এখানে, মনে হচ্ছে কোথায় যেন ভেতরে ভেতরে আমি একা আছি। আচ্ছা, মানে একাকিত্ব নয়, আমার একা থাকাটা খুব প্রিয়। আচ্ছা আচ্ছা, একা থাকাটা তার মানে একার মধ্যে দিয়ে অনেক কিছু পাওয়া, এটা খুবই সুন্দর কথা। আমার খুব পছন্দের। যখন আমরা সবার মধ্যে থেকেও আনন্দ হচ্ছে, বিয়ে বাড়ি আছে, অনুষ্ঠান বাড়ি আছে, সব জায়গায় আছে, কিন্তু আমি মনে হচ্ছে কোথায় যেন আমি একা একাই ভালো লাগছে। তাহলে এটাই তো মানে আগামী দিনে বড় কবি হওয়ার লক্ষণ। এবং সত্যি তো বাজে বকার থেকে ওই একা থাকার মধ্যেও একটা আলাদা অন্তর জগৎ এটা তৈরি করতে পারা একটা মানুষকে অনেক পূর্ণতা দেয়, এটা অস্বীকার করার জায়গা নেই। আচ্ছা, স্বামী বিবেকানন্দের কথা যখন কিছুটা উঠেছেই, স্বামী বিবেকানন্দ তো বলতেনই যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে আছে। যখন আপনি শিক্ষক হিসেবে শিক্ষকতা করতে গেলে আপনাকে তাদের বিষয়গুলোকে জাগিয়ে তোলার ব্যাপারটা করতে হয়। আবার আরেকটা কথা এসছে কোন একজনের কথায়, এডুকেশন ইজ দ্য কাল্টিভেশন অফ মাইন্ড। অর্থাৎ আমরা যদি সেই গানটায় যাই, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, করলে আবাদ ফলতো সোনা। কোন কথাটা বেশি ভালো লাগে? পরেরটা। আচ্ছা, তা যাই হোক, এই যে মানব জমিন, এটাকে সঠিকভাবে চাষ করা, অর্থাৎ আমরা মনটাকে যদি বড় করতে পারি, বৃহত্তর মন নিয়েই কিন্তু সাংস্কৃতিক প্রেক্ষাপটে এলে অবশ্যই কিছু একটা করা যায়। ক্ষুদ্র স্বার্থ, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলোকে যদি আমরা বর্জন করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে কবি হিসেবে আগামী দিনে চাহিদা কি? কবি হিসেবে চাহিদা যে কিছু কি নাম ডাক খ্যাতির দরকার আছে? রবীন্দ্রনাথ যেমন খ্যাতির বিড়ম্বনাও দেখিয়েছেন, তো খ্যাতির প্রয়োজন আছে না আমি লিখে যেতে চাই? আমি কবি হতে আসিনি। আচ্ছা আচ্ছা, আমি নিজের মনে একা একা থাকতে, আমি খুব একটা যে অনুষ্ঠান এখানে আমি ম্যাক্সিমামই ফোন আমি সেভাবে ধরি না, আমার হোয়াটসঅ্যাপও নীল দাগ ওঠে না, টাইম কখন অফ করছি অন করছি আমি দেখি না, আমার থাকি না। তাহলে আমার মনে হয় যেন আমার এই ভাঙনটা হবে না। আমার ভাঙন বড় প্রিয়, নিজের ভাঙন। মানে ঈশ্বর আমাকে নিয়ে এসেছে, ঈশ্বরের সাথে আমি চলে যাব, আর কেউ আমার কেউ না, বিষয়টা। এবং ওইটাই, এবং রামকৃষ্ণদেব তো বলতেনই যে মানুষ নিজের ইচ্ছাটা গাছের পাতাও নাড়তে পারে না। তো কবি ঈশ্বর বিশ্বাসী, আগামী দিনে ঈশ্বর তাকে যে পথে নিয়ে যাবে তিনি সেই পথেই যাবেন। আর বুঝতেই পারছেন আমাদের সময় অতিক্রান্ত। আমি অলিপা বসুকে সঙ্গে নিয়ে তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং অলিপা বসুকে আরেকদিন আমাদের চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনায় আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সেই সঙ্গে অলিপাকে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত